আচ্ছা, উনি হচ্ছে এমদাদুল্লাহ মিয়ান। তিনি কৃষি সচিব হিসেবে এখন পর্যন্ত বহাল রয়েছেন। তিনি শেখ হাসিনার যে বাবা, আমরা বলবো যে শেখ হাসিনার বাবাই, যে তার জন্ম শতবর্ষ মুজিব বর্ষ নাম দিয়ে যে তারা যে একটা মানে নাটক করেছে, সেটির তিনি আয়োজকদের সদস্য সচিব ছিলেন। তিনি কতটা প্যাসিবাদের আস্থাভাজন হলে তিনি সেই দায়িত্বটা পান আপনারা জানেন। তো আজকে শেখ হাসিনা চলে গেছে এত বড় গণহত্যা করে, এখন পর্যন্ত তিনি কৃষি মন্ত্রণালয়ের তিনি সচিব হিসাবে এখনও বহাল রয়েছেন। তো এই জন্য তো আমরা যুদ্ধবিগ্রহ করিনি। এভাবে আমরা 44 জনের তালিকা আমরা কিন্তু দিয়েছি। এখানে আমরা 5 জনের মানে 6 জনের আজকে এনেছি আমাদের সময় স্বল্পতা আর জায়গার স্বল্পতার জন্য। তারপরে উনি হচ্ছেন ডক্টর আজাদ খান। হ্যাঁ উনি হচ্ছে আজাদ খান। আপনি দেখেন, উনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সমন্বয় যে পরিষদ সেটির অ্যাক্টিভ সদস্য, এবং তিনি যে ডক্টরেট ডিগ্রিটা পেয়েছেন আব্দুল মান্নান সাহেব, সে মান্নান সাহেব ছিল ওটা সদস্য সচিব, তো তাকে এই ডক্টরেট ডিগ্রি দিয়েছে এবং সেই ডক্টরেট ডিগ্রিটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তো উনি কি করেছে, উনি শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন, এবং সকল ধরনের আলোচনা অনুষ্ঠানে তিনি থাকতেন। এবং এখানে যে শিক্ষা ভবন থেকে যে ধরনের প্রতিবাদী মিছিল হতো আন্দোলনের বিপক্ষে, ওগুলো তো তিনি নেপথ্যে কারিগর ছিলেন। তিনি এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাহশির ডিজি হিসাবে এখন পর্যন্ত বসে আছেন। আমরা আবরার স্যারকে অনেকবার তার বিরুদ্ধে আমরা করেছি। এর আগে আমরা যে জুবাইর সিদ্দিক জুবাইর, তার বিরুদ্ধে আমরা জুলাই মঞ্চের ফেডে স্পষ্ট করে আমরা মানে আপত্তি জানিয়েছি যে অবিলম্বে তাকে এখান থেকে সরাতে হবে, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েও পরে তিনি রক্ষা করেননি। হ্যাঁ, পরবর্তীতে যখন এই মাইলস্টোনের ঘটনাটা ঘটলো, ওটার পরিপ্রেক্ষিতে সিদ্দিক জুবাইরকে সরিয়েছেন, কিন্তু তিনি মানে মাইলস্টোনের যে সমস্যাটা ওইখানে কিন্তু তার নামটা আসে নাই, এই জন্য সে এখন পর্যন্ত বহাল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একটা ঘটনা ঘটবে তারপরে কি ব্যবস্থা নেওয়া হবে, সে প্রশ্ন আমাদের। এই জন্য আমরা এগুলো তুলে ধরছি। ডক্টর আজাদ খান তিনি ডিজি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাহশির অধিদপ্তরের, এখন পর্যন্ত তিনি বহাল আছেন। কিভাবে বহাল আছেন এটা আমরা উপদেষ্টাদের কাছে জানতে চাই। পরবর্তীতে এই যে মাহবুবুর রহমান সাহেব, আপনারা জানেন যে কিছুদিন আগে এটি ভাইরাল হয়েছিল, আপনারা দেখছেন না আপনারা সাংবাদিক ভাইরা, যে মানে মাহবুবুর রহমান সাহেব 35 কোটি টাকার একটা জায়জামেলার মধ্যে তিনি অভিযুক্ত, অর্থাৎ তিনিও কিন্তু মানে ম্যানেজ করে এখন পর্যন্ত বসে আছেন। কারণ কীভাবে কি ম্যানেজ হয় তারা আমাদের চেয়ে আপনারা খুব ভালো করেই জানেন। এখন এই ধরনের বিষয়গুলো আমরা স্পষ্ট করে জানি যে যেভাবেই ম্যানেজ হোক না কেন, তারা যদি এইভাবে তারা বহাল থাকে, আপনারা দেখেন এই সচিবরা এই আমলাতন্ত্রই কিন্তু 14 সাল 18 সাল এবং 24 সালের ইলেকশনটা কিন্তু করে দিয়েছে, এরাই করে দিয়েছে। এখন বিপ্লবোত্তর এই যে ইলেকশনটা তো আর মনে করেন যে আমরা তো আর নির্বাচন কমিশনার হইতে পারবো না, পারবো? আমরা রিটার্নিং অফিসার হইতে পারবো না তো। অর্থাৎ যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু কিছুই হতে পারবে না, যারা এগুলো পরিচালনা করবে পুরোটাই আমলারা করবে। সেই আমলাগুলো কার? শেখ হাসিনার আমলা। তাইলে সেই ধরনের আমলারাই কি এই আমাদের আপকামিং যে ইলেকশনটা, বিপ্লবোত্তর ইলেকশনটা তারাই কি করে দিবে, যারা 14, 24 এবং 18 ইলেকশনটা করে দিয়েছে? আমরা এই বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরতে চাই। তারা আছেন, আমরা এরকম 44 জনের তালিকা দিয়েছি, মাত্র 5 জনকে তারা সাময়িক ওএসডি করেছে, 39 জন এখনও বহালে বসে আছে। আমরা পারলে 39 জনেরই এখানে আমরা নিয়ে আসতাম। হ্যাঁ, উনি বনপরিবেশ মন্ত্রণালয়ে আছেন, তো আমরা পারলে আমরা 39 জন সবারই আনতাম, কিন্তু আসলে এটা অনেক জায়গার ব্যাপার এবং অনেক মানে কর্মযজ্ঞের ব্যাপার। সেজন্য আমরা শুরু করেছি, আমরা ক্রমান্বয়ে বাকি আরও যে 34-35 জন আছে তাদেরও আমরা এইভাবে উন্মোচন করব, এবং এক পর্যায়ে যদি সরকার যথাযথ ব্যবস্থা না নেয়, আমরা কিন্তু সচিবালয় ঘেরাও আমরা একবার করেছি 29শে মে, আপনারা জানেন। আমরা সারা রাত কিন্তু এখানে ছিলাম, তার 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা সারা রাত অবস্থান করছিলাম। আমরা প্রয়োজনে জুলাই মঞ্চের যে কয়েকজন হোক না কেন যারা প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে নিয়ে আমরা আবার প্রয়োজনে সারা রাত অবস্থান করে সেখানে আমাদেরকে গুলি করে খুন করে ফেলুক। আমরা এইরকম প্যাসিবাদী রাষ্ট্রে আর বাঁচতে চাই না। আমরা তো জীবন দিছি, দেওয়ার পরেও এখন পর্যন্ত এই যে রাষ্ট্র এখন পর্যন্ত প্যাসিবাদীরা দেশ চালাচ্ছে, তাদের কাছে আমাদের ধর্ণা ধরতে হচ্ছে। এইরকম দেশ আমরা চাই না। এই দেশ থেকে আমাদেরকে মেরে ফেলুক, আমাদেরকে গুলি করুক, কোনো সমস্যা নাই, আমরা মরতে অভ্যস্ত হয়ে গেছি। রাষ্ট্রপতির কাছে যে শপথ, আপনি চিন্তা করেন এই রাষ্ট্রপতিকে যখন আপনার নিয়োগ দেওয়া হয়, নিয়োগই বলবো, এটা সম্পূর্ণ নিয়োগ দেওয়া হয়, তখন এক সাংবাদিক ভাই, আপনাদের এক ভাই জিজ্ঞেস করছিল ওবায়দুল কাদেরকে, এখন কিসের জন্য অপেক্ষা? আপনার জন্য অপেক্ষা। মানে কি পরিমাণ তামাশাপূর্ণ হইলে
একটা রাষ্ট্র এভাবে চলতে পারে? এরকম তামাশা কইরা একটা দেশের সর্বোচ্চ চেয়ারে, রাষ্ট্রের অধিপতির চেয়ারে বসিয়ে দিয়েছে, তার হাতে আমরা শপথ নিব? সে তো সম্পূর্ণ অবৈধ। কারণ যেখানে সরকারই অবৈধ না, অনেকে বলে, আপনি দেখবেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বলে, তাহলে সংবিধানের কি হবে? আর ভাই, সংবিধানই যদি মানেন তাহলে শেখ হাসিনা তো এখনো প্রধানমন্ত্রী। পোলাপান কি সংবিধান মাইনে কি আন্দোলনে নেমেছে? তারা কি সংবিধান মেনে রাজপথের জীবন দিয়েছে? আমি প্রশ্ন করতে চাই যে কোন সংবিধানের বলে ছেলেদের উপর গুলি চালিয়ে, বুকে গুলি চালিয়ে খুন করা হয়েছে? কোন সংবিধানের বলে? সংবিধান এখন বাংলাদেশে নাই। এটা একটা বিপ্লবের দেশ। এই দেশটাকে, বিপ্লবটাকে নষ্ট করে দিয়ে দেশটাকে একটা মানে সংকটের মুখে ঠেলে দিয়েছে অথর্ব ইন্টারিম সরকার। এবং আমরা গভীরভাবে আশঙ্কা করছি এই ইন্টারিম সরকারও হয়তো ভারতেরই একটা ষড়যন্ত্রের ফল। তারা যখন দেখেছে 1 তারিখে যখন জাতিসংঘের বলকার তুর্ক যখন বলেছে যে এই আর্মি যদি আন্দোলনকারীদের উপরে বড় ধরনের বল প্রয়োগ করে, তাহলে উই উইল রিথিঙ্ক অ্যাবাউট ইউর পিস মিশন, যে তোমাদের যে পিস মিশন এটা নিয়ে আমরা কিন্তু রিথিঙ্ক করতে বাধ্য হব। এরই পরিপ্রেক্ষিতে যখন আর্মিদেরকে আর কন্ট্রোল করতে পারবে না, হ্যাঁ, তখনই কিন্তু মানে ওয়াকার সহ সবাই দেখলো যে শেখ হাসিনাকে তো আর রাখা যাচ্ছে না। তখনই তারা একটা প্ল্যান করলো যে কী করা যায়, তো শেখ হাসিনাকে সেফ এক্সিট দিবে এবং একই সাথে পুরো সরকারটা যেন তাদেরই দখলে থাকে, ওই ধরনের প্ল্যান তারা অবশ্যই করেছে বলে এখন আমরা প্রমাণ পাচ্ছি। এবং তারই পরিপ্রেক্ষিতে 8 তারিখের তারা একটা অথর্ব সরকার করলো, ইন্টারিম সরকার, এবং 1 বছরের ব্যবধানে তারা বিপ্লবটাকে সম্পূর্ণ খেয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বক্তব্য।